এখন দেখব ক্রেডিট অপারেশন ম্যানেজমেন্ট কোমের ম্যাথ দেখবো আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস। হ্যাঁ, মানে রেশিও অ্যানালাইসিস যেটাকে বলে, রেশিও অ্যানালাইসিস আমরা গতদিন এটা আলোচনা করেছি। অনেক বড় একটু অঙ্ক এবং একটা অঙ্কের মতন প্রায় এখানে আমাদের রিপিট হয়েছে, অঙ্কটা আমরা দেখেছিলাম। আর এটা মূলত হচ্ছে আমাদের এই 3 নম্বর অধ্যায়, সরি 2 নম্বর অধ্যায়। 2 নম্বর অধ্যায়ে আমাদের রেশিও অ্যানালাইসিস আছে, আর এই 3 নম্বর অধ্যায়ে আমাদের মোটামুটি 3টা অধ্যায়ে আলোচনা করা আছে প্রশ্ন, মানে 3টা অধ্যায় না, 3 ধরনের ম্যাথ আলোচনা করা আছে। তো রেশিও অ্যানালাইসিসটা আজকে শেষ করব ইনশাল্লাহ। এর মধ্যে যদি থাকে থাকবে, না থাকলে আমরা তো করার কিছু নেই আসলে। আমরা স্যার একটু কথা বলবো একটু। জি 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 প্লিজ। স্যার এই অঙ্ক অবশ্য দেখলাম, কিন্তু আসলে এটা মনে রাখাটা, সূত্রগুলো পড়লাম, আপনি যখন পড়াচ্ছেন খুব ইজি মনে হচ্ছে, কিন্তু ধরে রাখাটা খুব টাফ হয়ে যাচ্ছে। এখন আমি একটু কনফিউজড যে পরীক্ষা হলে পারবো কিনা। হ্যাঁ হ্যাঁ, একটু কনফিউজের বিষয় এটা। এখন যেহেতু আমাদের এই অঙ্কগুলো একটু ফোকাস করতে হবে, আর যে আমাদের কি পয়েন্টগুলো আছে, প্রশ্নের কি পয়েন্টগুলো আছে, সেই পয়েন্টগুলো একটু আলোচনা করতে হবে। হয়তো অঙ্কের ক্লাস দেখা যাচ্ছে 2-3টা নিয়ে এটা শেষ করে দিতে হবে। আপনাকে থিওরিতেও একটু যাবেন আর কি, সেটাই বলছি, যে এটা যদি না পারি তাহলে পরে। জি জি জি। আর একটা বিষয় হচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের এক একজনের বয়সের স্টেজটা এক এক রকম হয়ে গেছে, যার কারণে একজন হয়তো অঙ্কের প্রতি কেউ ঝোঁক আছে, কারো হয়তো অঙ্কের প্রতি ঝোঁক নেই, এরকম হয়ে গেছে বিষয়টা। কারো হয়তো কেউ হয়তো একটু মানে থিওরির প্রতি ইন্টারেস্টেড, কেউ হয়তো আমরা অঙ্কের প্রতি একটু ইন্টারেস্টেড। তো আমরা ওভারঅল সবাই গুরুত্ব বিবেচনা করে সব বিষয়গুলো এখানে একটু আলোচনা করার চেষ্টা করব। জি স্যার। জি। আর এখানে ইনশাল্লাহ সবগুলো প্রশ্ন A to Z আমরা শেষ করব। সামনে রমজান মাস আসতেছে, আমরা শুক্রবার শনিবার ক্লাসগুলো দিব। আর তাছাড়া তো আমাদের ক্লাস সেখানে হওয়া কঠিন, কারণ আমাদের এই রাতের বেলা ক্লাস আর হবে না। কারণ কি, এই মাগরিবের নামাজের পর আসে আমারও কথা বলার ধৈর্য থাকবে না, আপনাদের শোনারও ধৈর্য থাকবে না। হ্যাঁ, তারপরে এশার নামাজ পড়ে আসে, তো এগুলা আর ভালোই লাগবে না। তো আমরা শুক্রবার শনিবার, আমরা যে শুক্রবার শনিবার প্লাস ঈদের বন্ধ অনেকগুলো আছে, আপনারা ওই সময় ক্লাস করে নিবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি জি জি, তাহলে ভালো হবে। জি জি জি। আর শরিয়া ব্যাংকিং এর নোট পেয়েছেন তো আপনারা নাকি? জি জি, শরিয়া ব্যাংকিং পেয়েছে, এটা পড়ানো লাগবে না, এটা আপনাকে দেখে নিতে পারবেন। ওটা একেবারে ইজি। আর যতগুলো আপনাদের 4 সাবজেক্ট আছে তার মধ্যে সেরা ইজি, এবং বেশি লিখতে হয় না কিন্তু এখানে আপনাদের স্যার। এটা যখন বললেন ততক্ষণ তো রেজিস্ট্রেশন করে ফেলছি, এখন তার কিছু করার নাই। এটা চেঞ্জ করা যায় কি? জি স্যার, চেঞ্জ করা যায় এটা আইবিবির অফিসে যে অথবা মেইল দিয়ে চেঞ্জ করার সুযোগ থাকতে পারে। আচ্ছা আচ্ছা, যদি চেঞ্জ করা যায়, যদি যায় করা যায়, বাট যেহেতু এগ্রিকালচারও মোটামুটি প্রিপারেশন নিচ্ছি, এখন আর ওইদিকে মুভ করব না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তো ভালো। মানে এগ্রিকালচার কিন্তু অনেক বড় একটা বিষয়, মনে হচ্ছে সহজ, তার চেয়ে বেশি সহজ এটা লাগবে আপনাকে, মানে এতটাই ইয়া। তো যাই হোক, এবং সিলেবাসটা ছোট। আমরা যেমন ওএম এর সিলেবাস পড়েছিলাম ফার্স্ট পার্টে, অল্প ছোট সিলেবাস, দেখা যাচ্ছে 2টা অধ্যায় বা 3টা অধ্যায় পড়লে আমাদের কমপ্লিট, বই কমপ্লিট। ওই রকম আপনি এখানেও ওই রকম দেখতে পাবেন। তো যাই হোক, একটু দেখবেন, এবারে যদি নিয়েছেন, যদি আসলে তো হলো, না হলে আপনি এটা নিতে পারেন, অনেক সহজ একটা ইয়া। আচ্ছা, আমরা দেখছিলাম রেশিও অ্যানালাইসিস। তো রেশিও অ্যানালাইসিস এর এই প্রশ্নটা হচ্ছে একটা কমন প্রশ্ন, এইরকম প্রশ্ন আমাদের গত বছর এসেছিল। রেশিও অ্যানালাইসিস এর যে অঙ্ক, এটা হচ্ছে কোমের, গত বছর এরকম একটা অঙ্ক এসেছিল। কোমের একটু এটা হচ্ছে 99 প্রশ্ন। এটা আপনার
সিপিবি থেকে এসেছিল, এটা 3 নম্বর অধ্যায়। এটা 3 নম্বর অধ্যায় থেকে এসেছিল, এটা রেশিও অ্যানালিসিস অঙ্ক কই? সরি, তার রেশিও অ্যানালিসিস আগের বছর এসেছিল, এটা 99। আচ্ছা, একটা অঙ্ক দিয়েছিল এখানে, তো সেটা হচ্ছে 3 নম্বরের, আর কোনো অঙ্ক দেয় নাই। তো আমরা এখান থেকে রেশিও অ্যানালিসিস এই অঙ্কটা আমাদের কাছে যে অঙ্কটা দেখলাম আর কি গতদিন, যে 1 নম্বর অঙ্কের মতো প্রায় 4টি-5টি অঙ্ক একই নিয়ম। তারপর এই অঙ্কটা একটু দেখার চেষ্টা করব, এবং সবগুলা প্রায় আমাদের প্রশ্নগুলো একই ক্যাটাগরি। এটা 1 নম্বর যে অঙ্কটা, 1 নম্বর অঙ্কের মতোই আমাদের 3-4টা অঙ্ক এরকম আছে, এরকম অঙ্কগুলো আমরা দেখব। আরেকটা অঙ্ক দেখবো আমরা, এই যে এখানে এটা অ্যাডভান্স লেভেলের অঙ্ক, এত কঠিন অঙ্ক মনে হয় দিবে না, এই অঙ্ক আলোচনা করব না আমরা। এই যে এই অঙ্কটা একটু অ্যাডভান্স লেভেলের অঙ্ক, এটা আমরা বাদ দেবো টোটালি। একটু বড় অঙ্ক, এটা আগে আসতো যখন আপনাদের ফার্স্ট পার্ট ছিল অ্যাকাউন্টিং এ, ওটা থেকে এটা আসতো। আমরা এই ধরনের অঙ্ক দেখবো, যে 7 নাম্বার এই ধরনের অঙ্ক দেখবো। তো এই ধরনের অঙ্ক আমাদের আসার সম্ভাবনা আছে, এবং এই ধরনের অঙ্ক এসেছিল কয়বার দেখুন। এই 7 নাম্বার অঙ্ক এসেছিল, জি এবার কি আসবে এই অধ্যায় থেকে? এই অধ্যায় থেকে আসবে? এই অধ্যায় থেকে আসার সম্ভাবনা আছে আমাদের, আমরা সেই লক্ষ্য নিয়ে তো নামছি, এখন দেখি। আচ্ছা, তো 7 নাম্বার এখানে আমাদের প্রশ্নটা বলা আছে এরকম, দেখুন এখানে আগে যেমন একটা বিষয় আপনারা লক্ষ্য করুন, আগের অঙ্কগুলোতে যেমন এখানে চেয়েছে কি গ্রস মার্জিন রেশিও নির্ণয় করতে হবে, ইনভেন্টরি টার্নওভার রেশিও নির্ণয় করতে হবে, নিট মার্জিন নির্ণয় করতে হবে, অ্যাসিড টেস্ট রেশিও, এরকম আমাদের কোন রেশিও নির্ণয় করতে হবে সেটা বলে দেওয়া আছে। আর এই যে অঙ্ক, এই ধরনের অঙ্কে কিন্তু আপনাদের সিচুয়েশন দেওয়া থাকবে, আপনাকে সিচুয়েশন এখানে দিয়ে দিবে, সেই সিচুয়েশনের আলোকে কোন সূত্র সেখানে বসবে সেটা আপনাকে ইয়ে করতে হবে। কারণ আপনার কাছে বিরক্ত লাগবে, কি ব্যাপার, আমার তো এমনি সূত্রই মনে রাখা কঠিন, আবার এটা আবার কেমনে কি করবো, কোন সূত্রে অ্যাপ্লাই হবে, এটা আপনার কাছে আরো বেশি মজা লাগবে। এরকম এখানে এই যে এগুলো আমাদের রিকোয়ারমেন্ট চেয়েছে, যে কোন কোন সূত্র প্রয়োগ করে এই ঘটনার প্রেক্ষিতে কোন কোন সূত্র আমাদের এখানে প্রয়োগ করতে হবে। আচ্ছা, আমরা অঙ্কটা আগে দেখি, অনেক গুরুত্বপূর্ণ অঙ্ক এবং অনেক ভালো অঙ্ক। আচ্ছা, আমাদের এখানে বলা আছে, from the following given below is taken from the record of two company belonging to the same industry. দুইটি একই কোম্পানির নিম্নের তথ্যাবলী নেওয়া হয়েছে। কি কোম্পানি এ, কোম্পানি বি, মানে একই ক্যাটাগরির কোম্পানি আর কি নেওয়া হয়েছে। ধরুন তারা বিস্কিট উৎপাদন করে, অথবা চকলেট উৎপাদন করে বা বানায় বা তৈরি করে, একই গ্রুপের আর কি, অথবা দুইটা ডেইরি ফার্ম, কোম্পানি এ কোম্পানি বি, এরকম একই ক্যাটাগরির কথা বলা আছে। যাই হোক, সেটা ফ্যাক্ট করবে না। এখানে আমাদের বলা আছে কি কি, আমরা আগেই দেখেছিলাম আমাদের ব্যালেন্স শিটে কি থাকে, সম্পদ থাকে, দায় থাকে, তাই না? তো সম্পদ দেওয়া আছে এই সাইডে, ক্যাশ দেওয়া আছে কত, 1,40,000 টাকা কোম্পানি এ, কোম্পানি বি 3,20,000 টাকা। তারপর আছে অ্যাকাউন্ট রিসিভেবল মানে হচ্ছে দেনাদার, আমরা যার কাছ থেকে টাকা পাবো তাকে বলে অ্যাকাউন্ট রিসিভেবল। এর আছে 2,20,000, এর হচ্ছে 6,30,000 বি। তারপরে আছে ইনভেন্টরি, মজুদ পণ্য এ কোম্পানি 8,20,000, এর হচ্ছে 9,50,000। তারপর প্লান্ট নিট মানে যন্ত্রপাতি বা যন্ত্রাংশ কত আছে আমাদের, 11,30,000, এর আছে 24 লক্ষ। তাই না? টোটাল অ্যাসেট হচ্ছে এর 23,10,000 টাকা, এর অ্যাসেট হচ্ছে 43 লক্ষ এত টাকা। এখন দায় পাশে দেওয়া আছে
কারেন্ট লাইবিলিটি উল্লেখ করে দেওয়া আছে। এখানে আগে দেওয়া থাকতো কি অ্যাকাউন্টস পেয়েবল দেওয়া থাকতো, যেটাকে আমরা কারেন্ট লাইবিলিটি ভাবতাম, কিন্তু এখানে ডাইরেক্ট অ্যাকাউন্টস পেয়েবল দেওয়া নাই, এখানে বলা আছে কারেন্ট লাইবিলিটি। ঠিক আছে, কারেন্ট লাইবিলিটি দেওয়া আছে, ডাইরেক্ট উল্লেখ করে কারেন্ট লাইবিলিটি উল্লেখ করে দেওয়া আছে। ডিবেঞ্চার, এটা হচ্ছে আমাদের কাছে লং টার্ম লাইবিলিটিস। তারপরে দুটাই দেওয়া আছে টাকার পরিমাণ। তারপর আছে শেয়ার ক্যাপিটাল হচ্ছে মূলধন, আমরা শেয়ার বিক্রি করে যে মূলধন সংগ্রহ করছি সেটা। তারপর আছে রিটেইনড আর্নিং হচ্ছে কত, 1,60,000 টাকা। সংরক্ষিত আয়, রিটেইন আর্নিং, এর আগে আমি আপনাদের বলেছি রিটেইন আর্নিং কি জিনিস। আমরা ইনকাম স্টেটমেন্টের নেট ইনকাম অর্থাৎ ট্যাক্সেশন প্রভিশন বাদ দেওয়ার পর যেটা থাকবে নেট ইনকাম, সেই নেট ইনকাম থেকে যাবতীয় যত অ্যাপ্রোপ্রিয়েশন আছে, যত ডিভিডেন্ড আছে, সবগুলো ডিভিডেন্ড বাদ দেওয়ার পর যে অংশটুকু থাকবে তার নাম হচ্ছে রিটেন আর্নিং। আচ্ছা, এগুলো হচ্ছে আমাদের কাছে কি ব্যালেন্স শিট, ব্যালেন্স শিটের দফা। আর আদার ডাটা, এই আদার ডাটাতে আমাদের দেওয়া থাকবে কি, আমাদের দেওয়া থাকবে ইনকাম স্টেটমেন্টের দফা। কিসের? ইনকাম স্টেটমেন্টের দফা, ইনকাম স্টেটমেন্টের দফা আমাদের দেওয়া থাকবে এখানে। তাহলে এখানে ইনকাম স্টেটমেন্ট আমার কি কি থাকবে, যে এখানে আছে ডিভিডেন্ড, যদিও ডিভিডেন্ড ইনকাম স্টেটমেন্টে যায় না, এটা রিটার্ন স্টেটমেন্টে যায়। এখানে দেওয়া আছে ডিভিডেন্ড মানে লভ্যাংশ প্রদান, এটা একটা কারবারের জন্য খরচ। তাহলে লভ্যাংশ প্রদান কত, 50,000, এই দিছে কত, 80,000। তারপরে সেলস করছে 28 লক্ষ, এই করছে 140 লক্ষ। কস্ট অফ গুডস হচ্ছে 21 লক্ষ, এর হচ্ছে 34 লক্ষ। আদার এক্সপেন্স হচ্ছে 5,40,000, আর হচ্ছে 4,30,000। তারপরে আছে ইন্টারেস্ট এক্সপেন্স এত, ইনকাম ট্যাক্স এখানে দেওয়া আছে, ইনকাম ট্যাক্স এক্সপেন্স এত। আচ্ছা, এখন এই ইনফরমেশন গুলোর উপর ভিত্তি করে এখানে বলেছে, এখানে 5টি রিকোয়ারমেন্ট আমাদের চেয়েছে, এ থেকে 1 2 3 4 5টি রিকোয়ারমেন্ট চেয়েছে। বলা আছে এরকম, দেখুন, হুইচ কোম্পানি ইজ ইউজিং দ্য শেয়ার হোল্ডার ইনভেস্টমেন্ট মোর প্রফিটেবল। কোন কোম্পানিতে, এখানে বলা আছে হুইচ কোম্পানি, কোন কোম্পানি ইজ ইউজিং দ্য শেয়ার হোল্ডার, কোন কোম্পানি ব্যবহার করা, শেয়ার হোল্ডারদের জন্য ব্যবহার করা ইনভেস্টমেন্ট মোর প্রফিটেবল, কোন কোম্পানিতে শেয়ার হোল্ডারদের ইনভেস্টমেন্ট অধিকতর লাভজনক হবে, অধিকতর প্রফিটেবল হবে, মানে মোর প্রফিটেবল মানে অধিক প্রফিটেবল হবে। দুইটা কোম্পানি এখানে আছে, কি কোম্পানি, আমাদের কোম্পানি এ, কোম্পানি বি। কোম্পানি এ, কোম্পানি বি, দুইটা কোম্পানি দেওয়া আছে। দুইটা কোম্পানি ইনফরমেশনের উপর ভিত্তি করে এখন বলছে যে কোন কোম্পানিতে শেয়ার হোল্ডার গুণের ইনভেস্ট করা সবচেয়ে বেশি লাভজনক হবে, সর্বাধিক লাভজনক হবে। তাহলে এখানে আমাদের ডিভিডেন্ড দুইভাবে করা যায়, এটা আমরা ডিভিডেন্ড প্রাপ্তির হার, যে কোম্পানিতে ডিভিডেন্ড, এখানে মোর প্রফিটেবল বলছে মানে কি, এটা দ্বারা আমরা কি বুঝি একটু ব্যাখ্যা করি, তাহলে আপনাদের বুঝতে সহজ হবে বিষয়গুলো। আপনি আমি আমজনতা, তাই না, আপনি আমি কি করতে পারি, কোম্পানির শেয়ার ক্রয় করতে পারি। তাহলে কোম্পানির শেয়ার ক্রয় করলাম মানে আমরা ইনভেস্ট করতেছি কোম্পানি, আমরা ধরুন এই জনগণ, আর এবিসি কোম্পানি এ, কোম্পানি বি যেটা আছে সে কোম্পানিতে আমরা কি করব, শেয়ার ইনভেস্ট করব, শেয়ারে টাকা ইনভেস্ট করবো আর কি। তাহলে আমরা কি জন্য কোম্পানির শেয়ার ক্রয় করছি বলুন তো, শেয়ার ক্রয় করছি একটির জন্য, আমরা লভ্যাংশ পাবো, উদ্দেশ্য একটাই, শেয়ারের দাম বাড়ে আমাদের প্রফিট হবে, সেটা হিসাব অন্য, কিন্তু শেয়ার কোম্পানি ক্রয় করে লভ্যাংশ প্রাপ্তির আশায়, এটাই মূল লক্ষ্য। তাহলে কোম্পানির শেয়ার ক্রয় করছে কিসের আশায়, লাভের আশায়, যে কোম্পানির শেয়ার দিবে। আর এদিকে আরেকটা কোম্পানির শেয়ার ক্রয় করছে আমরা, এই কোম্পানি আমাদের কি দিবে, লভ্যাংশ দিবে। তাহলে এই দুইটা কোম্পানির মধ্যে কোন কোম্পানিতে জনগণ বেশি ইনভেস্ট করবে, যে কোম্পানি লাভ বেশি দিবে। এই কোম্পানি যদি 12 টাকা লাভ দেয় শতকরা, তাহলে এই কোম্পানির শেয়ার বেশি বিক্রি হবে। এটা যদি 10% দেয়, 10 টাকা দেয়, তাহলে এই কোম্পানির শেয়ার কম বিক্রি হবে, তাই না, যে কোম্পানিতে লাভ বেশি পাবে সেটা। এখানে ওই কথাই বলছে, শেয়ার হোল্ডার কোন কোম্পানিতে অধিক মানে বিনিয়োগটা অধিক প্রফিটেবল হবে, তার মানে কি, ডিভিডেন্ড প্রাপ্তির হার যদি বেশি হয়, মানে লভ্যাংশ প্রাপ্তির হার যদি বেশি হয়, তাহলে জনগণ, আপনি আমি বুঝবো যে ওই কোম্পানিতে ইনভেস্ট করবে, কারণ লাভ বেশি ওখানে, তাই না। তাহলে এখানে আমাদের লভ্যাংশ হারটা কিভাবে বের করবো, এখানে বলা আছে, ওকে ডিভিডেন্ড দেওয়া আছে, এটার সাথে ওকে এখানে লভ্যাংশ দেওয়া আছে। লভ্যাংশ কত দেওয়া আছে, 50,000। এ কোম্পানির লভ্যাংশ দিয়েছে 50,000, বি কোম্পানির লভ্যাংশ দিয়েছে 80,000।
এখন খেয়াল করুন লভ্যাংশ কিসের উপর ভিত্তি করে দেয়? লভ্যাংশ সবসময়ের জন্য শেয়ার ক্যাপিটালের উপর ভিত্তি করে দেয়। আপনি কোম্পানির লভ্যাংশ আপনাকে দিবে, আপনি কি করবেন? কোম্পানি কতটি শেয়ার ক্রয় করেছেন, যদি আপনি কোম্পানি 10,000 টাকা শেয়ার ক্রয় করে নেন, তাহলে শতকরা যদি 10% দেয়, তাহলে 10,000 গুণ 10% সমান কত হবে? 1,000 টাকা। 1,000 টাকার লভ্যাংশ আপনি পাচ্ছেন। তাহলে কার উপর দিচ্ছে? কোম্পানি যতটুকু আপনি শেয়ার ক্রয় করে নিয়েছেন তার উপর পাচ্ছে, তাই না? তাহলে এই শেয়ার ক্রয় করে নেওয়াটাই হচ্ছে কি শেয়ার ক্যাপিটাল। শেয়ার ক্রয়কৃত অর্থের টাকার নাম হচ্ছে কি শেয়ার ক্যাপিটাল। তার মানে লভ্যাংশটা দেয় শেয়ার ক্যাপিটালের উপর, এটা আপনাকে মাথায় রাখতে হবে। হ্যাঁ, লভ্যাংশটা দেয় কার উপর? শেয়ার ক্যাপিটালের উপর। তাহলে এই শেয়ার ক্যাপিটাল দ্বারা আমরা ভাগ করব, 100 দ্বারা গুণ করব। তাহলে আমরা যার হারটা বেশি আছে, এই যে শেয়ার ক্যাপিটাল, এই যে লভ্যাংশ 50,000, এই ক্যাপিটাল 50,000 ভাগ দিয়ে 100 দ্বারা গুণ করবো, তাহলে রেশিও পাবো। আবার এই 80,000-কে 22,50,000 ভাগ দিয়ে 100 দ্বারা গুণ করবো, করলে আমরা হার পাবো। তাহলে এখন আমরা সেভাবে করেছি, এটা ডিভিডেন্ডকে শেয়ার হোল্ডার ক্যাপিটাল দ্বারা ভাগ করেছি। ঠিক কোম্পানি এ, কোম্পানি বি ক্ষেত্রে এরকম 50,000 11 লক্ষ দ্বারা, 80,000 22,50,000 দ্বারা ভাগ করেছি। ভাগ করে আমরা যে হারটা পেয়েছি, সে হারটা যেটা সর্বাধিক হবে সেটাই হচ্ছে আমাদের কাছে, সে কোম্পানিটা আমাদের কাছে বেটার। ডিভিডেন্ড রেট অফ কোম্পানি এ ইজ হায়ার দেন কোম্পানি বি। তাহলে ডিভিডেন্ড রেটটা হচ্ছে কোম্পানি এ বির তুলনায় কোম্পানি এ অনেক ভালো, সেই কারণে শেয়ার হোল্ডারদের কাছে অধিক প্রফিটেবল হবে কোম্পানি এ, কারণ কোম্পানি এর লভ্যাংশ বেশি দেয়। এখন আপনি অঙ্ক দেখে, অঙ্কের চেহারা দেখে কি মনে হচ্ছে? অঙ্কের চেহারা দেখে মনে হচ্ছে কারণ এই কোম্পানির লাভ তো দেয় বেশি, 80,000 টাকা দিচ্ছে, এই কোম্পানির যে 50,000, তাহলে এই কোম্পানি তো ভালো হবে। অথবা এখানে দেখতেছেন এরকম যে এই কোম্পানির আমাদের বিক্রয় বেশি 41 লক্ষ টাকা, এই কোম্পানি মাত্র 28 লাখ টাকা, তাহলে এই কোম্পানি তো আমাদের কাছে বেটার বা ভালো, এরকম মনে হবে, তাই না? কিন্তু আসলে আমরা তা না, যে আমরা কিভাবে একটা কোম্পানির কে নির্ণয় করব বা ভ্যালুয়েশন নির্ণয় করব, এইরকম যে তথ্য বা ইনফরমেশন আমাদের উপযুক্ত মানে দরকার বা প্রয়োজনীয়, সেই তথ্য অ্যানালাইসিসের উপর আমরা ভিত্তি করে করব। এখানে বাহ্যিক কোনো দৃষ্টিকোণ থেকে দেখে আমরা ভালো বা মন্দ বলতে পারি না। আচ্ছা, তাহলে আমরা এটা বুঝলাম। তারপর হচ্ছে হুইচ কোম্পানি ইজ বেটার এবল টু মিট ইটস কারেন্ট অব্লিগেশন। বলছে কোন কোম্পানি ইজ বেটার, অধিকতর ভালো, এবল টু মিট ইটস কারেন্ট অব্লিগেশন। অব্লিগেশন মানে কি? দায় দায়িত্ব, দায় দেনা। কারেন্ট মানে চলতি, তার কারেন্ট অব্লিগেশনের অপর একটা ইংরেজি হচ্ছে লাইবিলিটি। লাইবিলিটি, তাহলে কারেন্ট লাইবিলিটি এটা আমরা ধরতে পারি। তাহলে এখানে আপনার বলা আছে যে কোন কোম্পানির চলতি দায়কে মিট আপ করার ভালো সমর্থ রয়েছে। এখানে দুইটা কোম্পানি আছে, দুইটা কোম্পানির মধ্যে যে চলতি দায় আছে, সে চলতি দায় মেটানোর জন্য সামর্থ্য কোন কোম্পানি ভালো আছে। তাহলে এখানে আমরা চলতি দায়ের সূত্র কি দেখেছিলাম মনে আছে? এরকম একটা সূত্র দেখেছিলাম আমরা, যেখানে কারেন্ট রেশিও এখানে যেটা আমাদের কারেন্ট অ্যাসেট বা কারেন্ট লায়াবিলিটিস অনুপাতে এত, তার মানে আমাদের অ্যাসেট 2 টাকা থাকতে হবে, লায়াবিলিটি 1 টাকা থাকতে হবে। তাহলে আমরা সহজে এই দায় দায়িত্ব আমরা কি করতে পারি, দায় দায়িত্বগুলো আমরা মিট আপ করতে পারি। আমাদের দায়ের তুলনায় যদি আমাদের সম্পদ বেশি থাকে, তাহলে আমরা সহজে কোনো কোম্পানি ভালো অবস্থানে আছে এটা আমরা বলতে পারি। আচ্ছা, তাহলে এখানে আমরা ঠিক একই সূত্র এখানে ইউজ করব, কারেন্ট রেশিও বা কারেন্ট রেশিও সমান কারেন্ট অ্যাসেট বা কারেন্ট লায়াবিলিটি। তাহলে কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লায়াবিলিটি দ্বারা ভাগ দেব। আমাদের এখানে কত কি কি আছে একটু খেয়াল করুন, ওকে যাই। আচ্ছা, এটা তো এখানে আমাদের কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লায়াবিলিটিস গুলো দেখতে হবে। কারেন্ট অ্যাসেট এখানে কি কি আছে? ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল, ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল, ইনভেন্টরি। এই তিনটা হচ্ছে আমাদের কাছে কারেন্ট অ্যাসেট।
কারেন্ট লাইবিলিটি শুধু একটা এখানে দেওয়া আছে, কারেন্ট লাইবিলিটিস এটা। আচ্ছা, এই যে 70,000, এই কোম্পানি 70,000, এই কোম্পানি হচ্ছে 10,50,000। এখন এই দুটো আমরা এখানে সবগুলো যোগ করবো। কারেন্ট অ্যাসেট এ কোম্পানির হচ্ছে এই সবগুলো যোগ করব, বি কোম্পানির কাছে এই সবগুলো যোগ করব। এবং কারেন্ট রেশিও যখন নির্ণয় করবো, কারেন্ট অ্যাসেটকে এই যে 11,80,000, 11,80,000 কারেন্ট লাইবিলিটি দ্বারা ভাগ করবো, করলে এত। কারেন্ট রেশিও ফর বি কোম্পানি আমরা ঠিক একই রকম ভাবে আমরা কারেন্ট অ্যাসেটকে কারেন্ট লাইবিলিটি দ্বারা ভাগ করব, করলে আমরা এই রেশিও পাবো। আচ্ছা, তার এখন খেয়াল করুন যে দুইটা কোম্পানি এ এবং কোম্পানি বি। কোম্পানি এ যখন 1 টাকা যখন লাইবিলিটি আছে, তখন অ্যাসেট আছে কত? 1 টাকা 76। আবার কোম্পানি বি যখন 1 টাকা লাইবিলিটি রয়েছে, তখন সম্পদ রয়েছে 1 টাকা 81 পয়সা সম্পদ রয়েছে। তাহলে কোন কোম্পানি ভালো? তাহলে কারেন্ট রেশিও অনুযায়ী আমাদের হচ্ছে কোম্পানি এটা ভালো, তাই না? সম্পদ যেটা বেশি আছে, এ কোম্পানি ভালো, বি কোম্পানি ভালো, তাই না? তো এখানে বলা আছে স্ট্যান্ডার্ড রেশিও এত। কোম্পানি বি ইজ বেটার এবল টু মিট ইটস কারেন্ট অব্লিগেশন বিকজ কোম্পানি বি রেশিও ইজ বেটার দেন কোম্পানি এ, এ কথা বলা আছে এখানে। তাহলে আমরা এই সূত্রটা কেন প্রয়োগ করলাম? যে আমাদের এখানে বলা আছে যে কারেন্ট অব্লিগেশন সর্বাধিক মিট আপ করার ক্ষমতা বা ভালো অবস্থানে রয়েছে কার, এই জন্য আমরা কারেন্ট লাইবিলিটিটা অ্যাপ্লাই করলাম। এখন তারপরে বলা আছে হুইচ কোম্পানি কালেক্টস ইটস রিসিভার ফাস্টার, কোন কোম্পানি তার দেনাদারের কাছ থেকে দ্রুত টাকা আদায় করতে পারে। তাহলে অ্যাকাউন্ট রিসিভার টার্নওভার, অ্যাকাউন্ট রিসিভার যত বেশি পরিবর্তন হবে, যত বেশি টার্নওভার হবে, তাহলে বুঝবো তত বেশি আমরা দেনাদারের কাছ থেকে আমরা টাকা আদায় করছি, তাই না? অ্যাকাউন্ট রিসিভার টার্নওভার রেশিও আমাদের এখানে বের করতে হবে। আচ্ছা, তো তাহলে অ্যাকাউন্ট রিসিভার টার্নওভারের জন্য আমরা এখানে সূত্র দেখব। অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার শুধু হচ্ছে ক্রেডিট সেলস নিট কে এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল দ্বারা ভাগ করব। যেহেতু অ্যাকাউন্ট রিসিভেবল এভারেজ নেই, এখানে আমাদের একটাই দেওয়া আছে। এই যে একটাই থাকলে, একটা ভ্যালু থাকলে এই ভ্যালু দ্বারাই ভাগ করতে হবে, এখানেও ঠিক একই রকম ভাবে। তো আমরা এখানে সেটাই করেছি। অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট সেলস আমাদের দেওয়া আছে, ক্রেডিট সেলস ইনকাম স্টেটমেন্টের দফা, ইনকাম স্টেটমেন্টের দফাগুলো এখানে নিচে দেওয়া আছে। তো এই না, এটা তো না, অ্যাকাউন্ট রিসিভেবল কই? এই যে অ্যাকাউন্ট রিসিভেবল 2,20,000 আর হচ্ছে 6,30,000 দেওয়া আছে। আর ক্রেডিট সেলস এখানে কত আছে? ক্রেডিট সেলস হচ্ছে আমাদের এই যেটা, এটা। তো এখানে আমাদের মনে হতে পারে ক্রেডিট সেলস, তো এখানে কেমনে বুঝবো এটা ক্রেডিট সেলস না ক্যাশ সেলস? এখন যেহেতু অঙ্কে বলা আছে এখানে ক্যাশ ক্রেডিট কোনো কিছুই নাই, তাহলে আমরা মোটামুটি এটা ধরবো যে এটাই নিশ্চিত যেটা ক্রেডিট সেলস। ক্রেডিট সেলসকে এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল দ্বারা ভাগ দিলে যেটা পাবো সেটা। এখন এখানে দেখব যে কোম্পানির এই যে টাইমস বেশি, সে কোম্পানিটা আমাদের কাছে অতি দ্রুত আমরা কি করি আদায় করতে পারি। যে কোম্পানির টাইমটা বড় হবে সে কোম্পানিটা আমাদের কাছে গ্রহণযোগ্য হবে। তাহলে দুইটাই হচ্ছে কি 4.4 to 6 টাইম, 4 to 6 টাইমের উপরে দুটাই, এটাও কিন্তু এই দুটার মধ্যে এটা হচ্ছে 12, এই কোম্পানিটা হচ্ছে 12.73। তো তাহলে এই 12.73 মধ্যে যেটা সবচেয়ে বড় এই দুইটার মধ্যে, সেই ভ্যালুটা আমাদের কাছে গ্রহণযোগ্য, কারণ ততবার আমরা আদায় করতে পারবো। আচ্ছা, এখন অ্যাকাউন্ট রিসিভেবল ফাস্টার, তারপরে এটা আমরা এইভাবে ব্যাখ্যাভাবে লিখে দিতে পারবো যে আদর্শ মান হচ্ছে 4:6, তাহলে সেটা অনুযায়ী আমাদের হচ্ছে আমাদের এত। তাহলে এই দুটো কোম্পানি অনুযায়ী আমরা দেখতে পাই যে প্রজেক্ট হচ্ছে আমাদের কাছে সর্বাধিক অ্যাকাউন্ট রিসিভেবল ফাস্টার আদায় করতে পারি, মানে বছরে 12 বার, এক বছরে 12.73 বার আদায় করতে পারি, এটা 6.50 বার আদায় করতে পারি। আচ্ছা, তারপরে আমাদের অঙ্কে বলা আছে হুইচ কোম্পানি কালেক্ট ইজ রিসিভেবল ফাস্টার, এটা একটু বললাম। তারপর হুইচ কোম্পানি ইজ আর্ন দ্য হায়ার রেট অফ রিটার্ন অন ইটস টোটাল ইনভেস্টমেন্ট।
ঠিক এই একই কথা বলতে, হুইচ কোম্পানি ইজ আর্নিং দ্য হায়ার রেট অফ রিটার্ন অন টোটাল ইনভেস্টমেন্ট, টোটাল ইনভেস্টমেন্টের উপর আমাদের রেট অফ রিটার্ন কোন কোম্পানি রয়েছে বেশি। তার এখানে নেট ইনকাম যেটা আমাদের অঙ্কে বলা আছে যে কোন কোম্পানির টোটাল ইনভেস্টমেন্টের উপর নেট ইনকামটা বেশি রয়েছে সেটা আমাদের বের করতে বলছে। তাহলে এখানে আমাদের এখানে অঙ্কে দেখুন নেট ইনকাম আছে কত, এখানে নেট ইনকাম কত থাকবে, ইনকাম স্টেটমেন্টের দফায় থাকবে। তাহলে এখানে আমাদের নেট ইনকাম আছে, নেট ইনকাম দেওয়া নেই। তাহলে নেট ইনকাম কিভাবে বার করবো, নেট ইনকামটা বার করতে হবে এই বিক্রয় থেকে কস্ট অফ গুডস আদার এক্সপেন্স। তাহলে নেট ইনকামটা এখানে আমাদের বের করে নিতে হবে। নেট ইনকাম ক্যালকুলেশন করার জন্য এখানে আমরা এভাবে ক্যালকুলেশন করছি, সেলস থেকে কস্ট অফ গুডস বাদ, বিক্রিত পণ্যের ব্যয় বাদ, আদার এক্সপেন্স, ইন্টারেস্ট এক্সপেন্স, ইনকাম ট্যাক্স এক্সপেন্স, এই সবগুলো আমরা বাদ দিয়েছি, সবগুলো খরচগুলো বাদ দিয়ে আমাদের নেট ইনকাম পাইছে এত। ঠিক কোম্পানি বির ক্ষেত্রে একরকম ভাবে নেট ইনকাম পাইছে এত। তখন রেট অফ রিটার্ন অন টোটাল ইনভেস্টমেন্ট হচ্ছে নেট ইনকামকে আমরা টোটাল অ্যাসেট দ্বারা ভাগ দেবো। নেট ইনকামকে আমাদের যে অ্যাসেট, টোটাল যে অ্যাসেট রয়েছে সেই অ্যাসেট দ্বারা আমরা ভাগ দেবো, ভাগ দিলে আমরা রিটার্ন অন ইনভেস্টমেন্ট পাবো। তাহলে রিটার্ন অন ইনভেস্টমেন্ট আমরা দেখতে পাচ্ছি যে এটা কোম্পানি এর হচ্ছে এত পার্সেন্ট আর কোম্পানি বি হচ্ছে এত পার্সেন্ট। তাহলে কোম্পানি এ হচ্ছে আমাদের কাছে বেটার। তাহলে কোম্পানি এ ইজ হায়ার রেট অফ রিটার্ন অন ইনভেস্টমেন্ট দেন কোম্পানি বি। তারপরে আমাদের সর্বশেষে বলা আছে if you are going to buy the share of one company, which company, মানে আপনি একটি কোম্পানির শেয়ার ক্রয় করতে চাচ্ছেন, তাহলে আপনি কোন কোম্পানিকে চয়েস করবেন এবং কেন? তাহলে কোম্পানির শেয়ার ক্রয় করবেন কি দেখে, যে কোম্পানির লভ্যাংশ বেশি দিবে তাই না, সেটা দেখে আমরা করবো আর কি। তাহলে এটা আমরা শেষে দেখিয়েছি এভাবে যে ডিভিডেন্ড রেট অন শেয়ার হোল্ডার ইকুইটি, ডিভিডেন্ডকে শেয়ার ক্যাপিটাল দ্বারা ভাগ, ঠিক 1 নম্বর যেরকম করছে ওইরকম ভাবে, মানে এটার 1 নম্বরটা। তাহলে এখানে আমার ডিভিডেন্ডের হার হচ্ছে এত এবং এটা হচ্ছে এত। তাহলে এই দুটোর মধ্যে আমাদের কাছে যেটা বড় সেটা আমাদের কাছে গ্রহণযোগ্য হবে, সে কথা এখানে বলা আছে। আচ্ছা, এ হচ্ছে আমাদের এই অঙ্কের তাৎপর্য, মানে আমাদের সিচুয়েশন দেওয়া আছে, আর সিচুয়েশন অনুযায়ী আমাদের অঙ্ক করতে হবে। এরকম আমাদের একরকম আমাদের অঙ্ক বেশ কয়েকবার এসেছে। আমরা এই অঙ্কটা একটু বোঝার চেষ্টা করবো, আমরা একটু দেখবো, হ্যাঁ আমরা একটু অঙ্কটা দেখবো, একটু বোঝার চেষ্টা করবো। এরকম অনেক কয়টা অঙ্ক এসেছে। আমরা পরবর্তী ক্লাসে এই অঙ্ক সম্পূর্ণ যদি কোনো সমস্যা আমাদের থেকে থাকে আমরা আলোচনা করবো, না হলে পরের অধ্যায়ে আমরা ম্যাথ দেখবো ইনশাল্লাহ। তো এটা আজকে এখানে রাখছি, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।